আমার রুমে যান গা 10 মিনিট লাগে। হ্যাঁ নেই বাজাইলে জি বলেন, শুনতেছি তো। আমি তো ঢুকলামই বাবা, কি কি কথা কইতাছেন, কি আলোচনা করতেছেন, আমি তো কি করি। আমার তো কোনো দুঃখ নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান ক্যাববিড়ি থেকে কথা দিয়েছিলাম যে 10টায় লাইভে আসবো। আজকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে এবং গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আছে, সেগুলো অবশ্যই আপনাদেরকে দিতে। তো আমি দেখতে পাচ্ছি 5 জন যুক্ত হয়েছে। এমডি সুভাগ, অমিক ভাই, আসি ভাই, হ্যাঁ ধন্যবাদ ভাই, মুর্শেদ রানা, আসিফ ইজ ওয়াচিং, রনি ইসলাম সিং, এমডি অমিক হাসান চৌধুরী, কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমাকে একটু আপনারা জানান যে আপনারা কি সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। রনি সাহেব লিখছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কল্যাণ এম কে, হ্যালো ভাইয়া। আমাকে একটু প্লিজ আপনারা জানান যে আপনারা কি শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হচ্ছে আর কি। আর যারা যারা দেখছেন আশা করি সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের যে গ্রুপগুলো আছে স্বাধীনতা আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ, সেই গ্রুপগুলোয় কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের আলোচনার বিষয় কি? আলোচনার বিষয় হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ আলোচনা। তার ভিতর হচ্ছে আজকে সারা দেশে কিন্তু রেলওয়ের যেই কর্মবিরতি কর্মসূচি সেটা কিন্তু পালন হয়েছে। দেখেন তারা কিন্তু 100% সফল। এইটা হচ্ছে একটা আলোচনার বিষয়। আমাদের আউটসোর্সিং এ যে সকল ভাই বোনেরা আছেন তাদের নেক্সট কর্মসূচির এটা হচ্ছে একটা আলোচনার বিষয়। তারপর হচ্ছে আমাদের কাজের অগ্রগতি কি, এগুলো হচ্ছে আলোচনার বিষয়। রনি সাফি লেখছে ক্লিয়ার আছে ভাই। আচ্ছা, এমডি মনির হোসেন লিখেছেন হ্যাঁ শোনা যাচ্ছে, ওকে ধন্যবাদ। আচ্ছা তাহলে আলোচনা শুরু করি। সেটা হচ্ছে আলোচনা শুরু করার আগে একটা ঘোষণা দিতে চাই। সেই ঘোষণাটা কি? ঘোষণাটা হচ্ছে এমডি মনির হোসেন লেখছে শোনা যায়, ওকে। ঘোষণাটা হচ্ছে আমাদের যে সকল প্রতিনিধি কমিটি, যে সকল ভাই বোনেরা আছেন, শিশির ভাই আছেন, আদনান ভাই আছেন, আওলাদ ভাই আছেন খুব অ্যাক্টিভ, বকুল দাদা আছেন, তারপর হচ্ছেন উজ্জ্বল ভাই আছেন, যারাই আছেন সবাই কিন্তু জোন ভিত্তিক পুরো ঢাকা শহরে এবং সারা বিভাগীয় যে সকল প্রতিনিধিরা আছে পুরো বিভাগেই কিন্তু হচ্ছে তারা জোন ভিত্তিক যে মিটিংগুলো করছেন, এই মিটিংগুলায় কিন্তু সকলেই যুক্ত হয়ে যাচ্ছেন। সো আপনাদের দেখুন, যারা বাসায় বসে এখনো কমেন্টস করছেন যে ভাই আন্দোলনের ডাক দেন, বাসায় বসে বলছেন, আমাদের লাইভে এসে কমেন্টস করছেন, বিভিন্ন ভিডিওতে এসে কমেন্টস করছেন যে ভাই আন্দোলনের ডাক দেন। আবার অনেকেই ফোন করছেন যে তাদের প্রতিষ্ঠানের যেই তাদের যেই মেয়াদ হচ্ছে ঠিকাদারের যে মেয়াদ, তাদের প্রতিষ্ঠানের যে মেয়াদ, আউটসোর্সিং এর যে মেয়াদ, সেটা শেষ হয়ে যাচ্ছে, নতুন করে রিনিউ হচ্ছে না, তাদের চাকরিচ্যুত করা হচ্ছে। সো আমাদের কিছু করেন। তাদের উদ্দেশ্যে একটা ঘোষণা দেখুন, প্রতিনিধি যে সকল কমিটি তাদের থেকেও এই ঘোষণাটা কিন্তু আসছে। সেটা হচ্ছে তারা যে জোন ভিত্তিক যে মিটিংগুলো করছে সারা দেশে, কিন্তু বিভাগীয় যে মিটিংগুলো করছে, সেই মিটিংয়ে তারা কিন্তু এটা মনিটরিং করছে যে কোন কোন প্রতিষ্ঠানের কর্মচারীরা এই ইতে যোগ দিচ্ছে এবং কোন কোন প্রতিষ্ঠানের কোনো কর্মচারী ভাই বোনেরা যোগ দিচ্ছে না, এটা কিন্তু তারা নোটিস করছে। সো তারা এই বিষয়টা কিন্তু আমলে নিচ্ছে এবং তারা এটাও আমাকে জানিয়ে দিয়েছে যে আপনি তাদের যে জোনভিত্তিক মিটিং, তাদের যে আন্দোলনের ডাক, তাদের যে কর্মসূচির ডাক, সেই কর্মসূচির ডাকগুলোতে কিন্তু আপনারা যুক্ত হচ্ছেন না। তো আপনারা তাদেরকে সংগতি দিচ্ছেন না। কাজে আপনারা যদি কোনো বিপদে পড়েন এবং আপনাদের প্রতিষ্ঠান থেকে আপনাদেরকে যদি চাকরিচ্যুত করা হয় এবং তাছাড়াও কোনো সমস্যা হলে তাদেরকে যদি পাশে ডাকেন, তাহলে আপনারা তাদেরকে পাশে পাবেন না, এটাই তারা ঘোষণা দিয়েছে। আচ্ছা, কিছু কমেন্টস। বাস্তব পরিস্থিতি, ইকবাল হোসেন বাবু নারায়ণগঞ্জ থেকে যুক্ত আছে ভাই, ধন্যবাদ। রাকাব আউটসোর্সিং কর্মচারী, হ্যাঁ রবিউল ইসলাম রনি ভাই, ওকে ইজ ওয়াচিং। আমি বড় একা, চাকরি চলে যাচ্ছে। আচ্ছা, এই যে আমি বড় একা, এই ভাই যিনি বলছেন, আমি আপনাকে বলি, এই যে আপনি লাইভে এসে জাস্ট কমেন্ট করছেন ভাই আমি বড় একা, চাকরি চলে যাচ্ছে, কিছু করতে পারছেন না। তো আপনাদেরকে আমরা বলি, আপনারা যারা আমাদের প্রতিনিধি কমিটি যে জনভিত্তিক মিটিংগুলো করছে, আপনারা যারা সংগতি দিচ্ছেন না, এরকম সমস্যায় আপনারা পড়লে তারা পাশে দাঁড়াবেন না, এটাই তারা বলছে। কেননা আপনারা যদি তাদেরকে একত্রিত করার জন্য জনভিত্তিক যে মিটিংগুলো এবং আন্দোলনের ডাক দিলে যদি আপনারা না আসেন, তাহলে
তাহলে কিভাবে হবে? তারাও আসলে সেটা হবে না। তারা শুধু আপনাদেরকে আন্দোলনের ডাক দিয়ে পথ দেখিয়ে দিতে পারবে, কিন্তু দাবি আপনাদেরকে বাস্তবায়ন করতে হবে। আজকে দেখুন, আমি আপনাদেরকে দেখাই, মাদ্রাসার যে সকল শিক্ষকরা আছে তারা কিন্তু রাজস্ব খাতে চলে যাচ্ছে। তাদের সরকার থেকে, মন্ত্রণালয় থেকে ঘোষণা আছে, এই যে দেখুন, আমি দেখেন, দেশের সব ইবাদতীয় মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে। হ্যাঁ, অলরেডি আমাদের গ্রুপে কিন্তু অনেকে দিয়ে দিচ্ছে, অনেকে দেখে দিয়েছেন। সো এটা দেখুন, তারা অনেকদিন যাবত আন্দোলন করছে, রাজপথ কিন্তু তারা ছাড়ে নাই। পুলিশ তাদেরকে লাঠিচার্জ করছে, হত্যা করছে, টিয়ার সেল নিক্ষেপ করছে, তারপরেও কিন্তু তারা সেটা উপেক্ষা করেই তারা আন্দোলন চালিয়ে গিয়েছে। আজকে দেখুন, আপনারা যদি চুপ থাকেন তাহলে কোনো সম্ভব না। আন্দোলন যতই আপনারা চালিয়ে যান এটা নিয়ে, আজকে যদি আপনার রাজপথে দাঁড়িয়ে পুলিশের ধাওয়া খেতেন, টিয়ার সেল খেতেন, এটা নিয়ে আলোচনা হতো, অনলাইনে প্রত্যেকটা মিডিয়াতে, প্রত্যেকটা টিভি চ্যানেলে এটা নিয়ে টকশো হতো, লাইভ হতো, আলোচনা যত হতো, সমাধান অবশ্যই সেখান থেকে বের হতো। কিন্তু আমাদের খুবই দুর্ভাগ্য, যখনই প্রতিনিধি কমিটিরা ডাক দেয় আপনারা কেউ যুক্ত হচ্ছেন না। সো এই জন্যই প্রত্যেককে আমার আহ্বান যে নেক্সট আলোচনার যে কর্মসূচি 31 জানুয়ারি যে আলোচনা হবে, সেখানে অর্থনীতিবিদরা আছে, সংস্কার কমিটি আছে এবং রাষ্ট্রপক্ষের অর্থ মন্ত্রণালয়ের উপর পর্যায়ের কর্মকর্তাগণ থাকবে। তাদেরকে শেষবারের মতো জানান দেওয়া হবে এই 31 জানুয়ারি এই আলোচনা সভা থেকেই কিন্তু কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। ওই দিনই ঘোষণা করা হবে, যে কোনো দিন, তার পরের দিনও হতে পারে তাদেরকে। সো সবাই মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হয়ে নেন। আমাদের যেই জনভিত্তিক যে মিটিংগুলো ইতিমধ্যে কিন্তু সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। আমরা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে দেখেছি, চিটাগংয়ে দেখেছি, বরিশালে দেখেছি, খুলনায় দেখেছি, ঢাকা শহরের সব মিটিংগুলো দেখেছি। এবং দেখুন, আজকে ব্রাহ্মণবাড়িয়াতে দেখুন, তাদের একত্রতা এবং তাদের যে প্রতিবাদ দেখে আমি সত্যি খুবই মুগ্ধ। তারা ঠিকাদারকে প্রতিষ্ঠান থেকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছে, এবং কারিগরি যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ঠিকাদারকে প্রতিষ্ঠান থেকে ধাওয়া দিয়ে বের করে দিয়েছে এবং কর্মবিরতি দিয়ে প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। বরিশালে দেখুন, সিটি কর্পোরেশনে 150 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, সকলে একসাথে হয়ে বরিশালে যে নগর ভবন সেটা ঘেরাও করে দিয়েছে, অপর প্রতিষ্ঠানে তারা ট্রাক ঝুলিয়ে দিয়েছে যাতে কেউ প্রবেশ করতে না পারে। একে বলে প্রতিবাদ, একে বলে আন্দোলন। তো যাই হোক, এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। 31 তারিখ শেষবারের মতো আমাদের যে সকল সুশীল সমাজ আছে, সংস্কার কমিশন আছে, অর্থনীতিবিদরা আছে, যারাই আছে তাদেরকে শেষবারের মতো জানান দেওয়া হবে। তারপরেই হচ্ছে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সবাই প্রস্তুত থাকেন, শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিয়ে থাকেন। যতক্ষণ পর্যন্ত আপনাদের আন্দোলন এবং দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে, এটা একটা বিষয়। সো বাকি বিষয়গুলো হচ্ছে, আজকে রেলওয়ে প্রতিষ্ঠানে কি হয়েছে, সারা বাংলাদেশে কিন্তু রেলওয়ে ধর্মঘট চলছে, বন্ধ হয়ে যাচ্ছে। সেটার বিষয়ে একটু বলি। সেটা হচ্ছে, বাংলাদেশে রেলওয়েতে কারা এই কর্মবিরতি দিয়েছে? অনেকে বলে আউটসোর্সিং কর্মচারী দেয়নি, ডেলি যারা রেগুলার স্টাফ আছে, অফিসার আছে, তারা দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক আছে আপনাদের কথা। এখানে আপনার বলি, বাংলাদেশ রেলওয়েতে গত, সেই ব্রিটিশ আমল থেকে গত 160 বছর ধরে যারা ট্রেন ড্রাইভার, যারা ট্রেন চালাচ্ছে তারা, তারপর হচ্ছে যারা সিকিউরিটি গার্ড আছে, তারপর হচ্ছে খালাসি আছে, চতুর্থ, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারীরা আছে, প্রত্যেকেই 160 বছর যাবত তারা হচ্ছে 8 ঘন্টা যে কর্মদিবস, সেই 8 ঘন্টা কর্মদিবসের অতিরিক্ত যে সময় তাদেরকে কাজ করতে হয়, যেমন যারা ড্রাইভার আছে তারা ধরেন ট্রেন নিয়ে ঢাকা থেকে যদি চিটাগাং চলে যায়, তাদের 8 ঘন্টার বেশি কিন্তু হয়ে যায়। তো 8 ঘন্টার অতিরিক্ত সময় যে মাইলেজ প্রতি তার একটা ওভারটাইম পেত। 1 কিলো গেলে একটা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট থাকতো প্রতি মাইলেজ প্রতি, মানে 8 ঘন্টার উপরে যেই কয় ঘন্টা তারা হবে, কয় কিলোমিটার গেল, প্রতি কিলোমিটার অনুযায়ী তারা হচ্ছে একটা ওভারটাইম পেত। আচ্ছা, আদনান ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে। রোজার আগে বৃহৎ কর্মসূচি আসছে ইনশাল্লাহ। সকল প্রতিষ্ঠান, সকল সহযোদ্ধা ভাইয়ের মানসিক প্রস্তুতি নেন ইনশাল্লাহ। সবাই আছে, আমরাও আছি ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে প্রতি 1 ঘন্টা, মানে প্রতি 1 কিলোমিটার মাইলেজ প্রতি তারা হচ্ছে একটা ওভারটাইম পেত। সেখানে দেখুন, তারা খুব ভালো একটা অ্যামাউন্ট তারা পেত। তো সেটা 160 বছর, সেই ব্রিটিশ আমল থেকে 160 বছর তারা পেয়ে আসছে। কিন্তু সাবেক সরকার এই 2021 সালে সেটা বন্ধ করে দিয়েছে। এই 21 সালে বন্ধ করে দেওয়ার পর হঠাৎ করে তাদের খুবই আর্থিক সমস্যা, সংকটে পড়তে হয়। সেখান থেকে তারা আন্দোলন শুরু করে দিয়েছে। এটা এক পর্যায়ে এসে না পেরে আজকে, গতকালকে তারা সারা বাংলাদেশের রেলওয়ে কর্মবিরতি দিয়ে দিয়েছে। এটাই হচ্ছে। তার সাথে
আউটসোর্সিং যে সকল কর্মচারী আছে, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী আছে, প্রকল্প ভিত্তিক কর্মচারী আছে, টেন্ডার ভিত্তিক কর্মচারী যে সকল আছে, রেলওয়েতে কিন্তু অনেকগুলো খাত আছে, সকলে তার সাথে সঙ্গতি দিয়েছে, সকলে তার সাথে সঙ্গতি দিয়েছে। এদের দেখুন আজকে রাজশাহী যে স্টেশন আছে সেখানে কিন্তু ভাঙচুর করেছে পাবলিক, কারণ ট্রেন তারা অগ্রিম টিকিট ক্রয় করেছে, তাদের টাকাটা তো গচ্ছা গেল। তো যাই হোক, এই হচ্ছে রেলওয়েতে একটা হচ্ছে এই ইনফরমেশন আমাদের রেলওয়ে প্রতিনিধি দেলোয়ার ভাই থেকে আমি নিয়েছি। দেলোয়ার ভাই বর্তমানে কুমিল্লায় আছেন। আচ্ছা, দেলোয়ার ভাইয়ের বিষয়টা আমি আপনাকে বলি। দেলোয়ার ভাই হচ্ছে একজন আউটসোর্সিং কর্মচারী আছিল। তারা হচ্ছে 2018 সালে যে আউটসোর্সিং নীতিমালা, সেই নীতিমালা বাদ দেওয়ার জন্য হচ্ছে তারা রাজস্ব খাতে যাওয়ার জন্য আন্দোলন, সেটা চলছে 2022 সালের 22 সালের জুলাইয়ের 3 তারিখ থেকে তারা আন্দোলন শুরু করে দিয়েছে। এই 25 সালে এসে এই জানুয়ারির 1 তারিখ থেকে তারা তাদের আউটসোর্সিং খাত থেকে আউটসোর্সিং খাত থেকে অবসান ঘটিয়ে তাদেরকে ডেলি বেসিকে অস্থায়ী পদে তাদেরকে নিয়েছে এই 2025 সালে এই জানুয়ারি মাস থেকে। সো এখনো কিন্তু তারা আন্দোলন করছে সেখানে। সো আরেকটা বিষয় হচ্ছে রেলওয়েতে দেখুন, যেটা উনি আমাকে জানিয়েছে, রেলওয়েতে সারা বাংলাদেশে প্রত্যেক মাসে হচ্ছে 3য় এবং 4র্থ শ্রেণীর যে সকল কর্মচারীরা আছে রেলওয়েতে, কিন্তু টিটি আছে, তারপর হচ্ছে খালাসি আছে, সিকিউরিটি গার্ড আছে, রেলওয়ে পুলিশ আছে, সব কিন্তু 3য় এবং 4র্থ কর্মচারী, তাদের প্রত্যেক মাসের যে স্যালারিটা আসতো সেটা 60 কোটি প্লাস, 60 কোটি প্লাস হচ্ছে তাদের স্যালারি বাবদ যেটা ব্যয় হতো। কিন্তু আউটসোর্সিং প্রক্রিয়া চালু করার পরে 2018 সালের পরে তাদের হচ্ছে সেখানে সেই ব্যয়ের পরিমাণ, এই 3য় 4র্থ শ্রেণীর কর্মচারীদের সেই ব্যয়ের পরিমাণ গিয়ে দাঁড়ায় 160 কোটিতে। তাহলে এখানে যে 80 কোটি আর হচ্ছে 160 কোটি, বাকি 80 কোটি যে বাড়তি খরচ, এই টাকাটা কোথায় যায়? কাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এই বাড়তি টাকাটা খরচ করা হয়? তাহলে তো রাজস্ব খাতে যদি নিয়োগ দেয়, আপনার রাজস্ব খাতে নিয়োগ দিলে সেখানে 60 কোটি টাকা হচ্ছে আপনার ব্যয় সংকোচন হয়, কিন্তু এই আউটসোর্সিং প্রক্রিয়া চালু করে তারা হচ্ছে 80 কোটি টাকা বেশি ব্যয় হয়, স্যালারি বাবদ দিতে হচ্ছে। এই বিষয়টা দেখবেন, এটা নিয়ে কিন্তু আন্দোলন চলছে, এখনো চলমান। আচ্ছা, আদনান ভাই কি লিখেছেন, ঠিকাদার বলে আন্দোলনে গেলে চাকরি থাকবে না, শতভাগ কর্মচারী আন্দোলনে আসলে দেশে আউটসোর্সিং ঠিকাদারই থাকবে না। এটা দেখুন, আপনারা ভয় পাচ্ছেন, কিন্তু আমি বলবো যে আপনাদেরকে কিন্তু ঠিকাদাররা ভয় পাচ্ছে। ঠিকাদার কেন ভয় পাচ্ছে? আপনারা যদি আন্দোলনে যান তাহলে তাদের ঠিকাদারে থাকবে না, এই ভয়ে আপনাদেরকে তারা চাকরির ভয় দেখিয়ে হচ্ছে আপনাদেরকে বলে চাকরি থাকবে না। তাহলে ভয়টা কারা পাচ্ছে? আসলে ঠিকাদাররা পাচ্ছে। আপনারা কেন ভয় পাচ্ছেন? আপনাদেরকে চাকরির ভয় দেখাক, চাকরি থেকে চাকরিচ্যুত করুক, আপনারা আন্দোলনে যান, আপনাদেরকে এই আউটসোর্সিং প্রক্রিয়া থেকে বাদ দিয়ে, ঠিকাদার থেকে বাদ দিয়ে রাজস্ব খাতে স্থানান্তর করবে। আজকে কিন্তু মাদ্রাসার যে সকল শিক্ষকরা আছে তারা কিন্তু সেটা করিয়ে দেখিয়েছে, তারা কিন্তু সফল। দেখুন, আপনারা গত 17 আগস্ট থেকে আন্দোলনের ডাক দিয়ে কয়েকবার আন্দোলন করেছেন, 3বার সরকারকে জানান দিয়েছেন, মানববন্ধন করেছেন, ছাড়া শাহবাগের 7 ঘন্টা রাস্তা অবরুদ্ধ করে দিয়েছেন, কতবার আলোচনা এসেছেন, কিন্তু আপনার ফলাফল কিছু হয়নি। আজকে মাদ্রাসার যেসব শিক্ষকরা আছে তারা কোনো আলোচনায় নেই, কোনো কিছুতে নেই, তারা ডিরেক্ট কঠোর কর্মসূচি দিয়ে রাজপথ থেকে আন্দোলন দাবি করে নিয়ে দিয়েছে। তারা যে আন্দোলন করছে সেটা কিন্তু আমি নিজেও জানি না। আমি যেটা আজকে গতকালকে তাদেরকে লাঠিচার্জ এবং টিয়ার সেল নিক্ষেপ করা পুলিশে যে আলোচনা সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে তার থেকে আমি জানতে পারছি। তো তারা কিন্তু সফল হয়েছে, কোনো আলোচনা তারা না থেকে। আর আজকে আপনারা আউটসোর্সিং কর্মচারী এই 2020 সাল থেকে এই পর্যন্ত এসে 20 সালের পর বাদ দেন, এই 24 সালের আগস্ট মাস থেকে আপনারা 17 আগস্ট থেকে এখন এই 2025 সালের জানুয়ারি মাস, এই 4-5 মাস হয়ে গেছে, আপনারা কিছুই করতে পারলেন না এত আলোচনা থেকে। কেননা আপনারা হচ্ছে আপনাদের ভিতরে একত্রতা নেই, আপনারা আন্দোলনের ডাক দিচ্ছেন না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের আনিস ভাই আজকে যেই আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সভাপতি আনিস ভাই আজকে আমাকে ফোন দিয়েছেন। উনি আমাকে যেটা জানিয়েছেন, আজকে প্রত্যেকটা উপদেষ্টার সাথে তার মিটিং হয়েছে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট তিনি সেখানে মিটিং করেছেন। সেখানে তাকে তারা আশ্বস্ত করেছে আগামী 7 কর্মদিবসের ভিতরে, মানে ওয়ার্কিং ডে, শুক্র শনিবার বাদে ওয়ার্কিং ডে 7 কর্মদিবসের ভিতরে তারা হচ্ছে একটা প্রজ্ঞাপন ঘোষণা করবে, কিংবা ঠিকাদার বাতিলের প্রথার একটা দৃশ্যমান খসড়া তারা হচ্ছে দেখাবে।
এই প্রতিশ্রুতি তাকে দিয়েছে, যেটা আমাকে আনিস ভাই যেটা আমাকে জানিয়েছে। এবং যদি এই 7 কর্মসূচির ভিতর না হচ্ছে তারা কোনো প্রজ্ঞাপন বা দৃশ্যমান কোনো রেজাল্ট তারা না দেয়, তাহলে সেখানে পরবর্তী যে কর্মসূচি সেটা তারা ঘোষণা করবে। এটা যেটা আমাকে আনিস ভাই জানালো আজকে সন্ধ্যায় তিনি আমাকে ফোন দিয়েছেন সেটা। সো দেখা যাক, আমরা সেটার দিকেও ওয়েট করি। সো আরেকটা বিষয় হলো যে সেমিনার ঘোষণা করা হয়েছে ঢাকা শহরে 31 জানুয়ারি সুশীল সমাজের সাথে, সংস্কার কমিশনের সাথে, অর্থনীতিবিদদের সাথে, শ্রম মন্ত্রণালয়ের সাথে, সকলের সাথে তাদেরকে শেষবার মতো জানান দেওয়া হবে। যদি এর কোনো সমাধান তারা না দিতে পারে, ওই দিনই 31 তারিখই সারা বাংলাদেশে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সো এবং তারা আহ্বান জানিয়েছেন সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিদেরকে সেই সেই সেমিনারে যুক্ত হবার জন্য। তো সবাই সেখানে যুক্ত হবেন। আচ্ছা, আমি কিছু কমেন্টস নেব। সাজ্জাদ খান, সিলেট বিষয়ে কথা বলুন। সাজ্জাদ খান, আচ্ছা সিলেট বিষয়ে, সিলেটের যে জনভিত্তিক যে মিটিংগুলা, বিভাগীয় মিটিংগুলা, সেই মিটিংগুলা এখনো কিন্তু আমরা দৃশ্যমান কোনো রেজাল্ট দেখতে পাইনি। এই দিকে কিন্তু বরিশাল এবং ব্রাহ্মণবাড়িয়া খুব এগিয়ে। আচ্ছা সাজু চৌধুরী, বদরুল আলম ভাই, দোয়া করেন আমাদের আন্দোলন জানে সফল হয় এবং আমাদের সাথে আপনি আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমি থাকবো। ক্র্যাব বিডি সবসময় আপনাদের পাশে ছিল। আপনাদের কেন, সত্যের পক্ষে অবশ্যই ছিল, সত্য উন্মোচনে অবশ্যই ক্র্যাব বিডি সবসময় আপনাদের পাশে আছে, ইনশাআল্লাহ থাকবে। এবং নিত্য নতুন যে আপডেটগুলো অবশ্যই আপনারা এই ক্র্যাব বিডির মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। আচ্ছা, আরিয়ান আহমেদ সোহাগ ছোট ইজ ওয়াচিং। ওকে, এসকে হিউম্যান কবির। তো যাই হোক, আরেকটা বিষয় সেটা হচ্ছে, আচ্ছা জীবন বীমা কর্পোরেশন রাজশাহী ভাই, আমরা প্রতিনিয়ত বৈষম্যের শিকার হচ্ছি। এই যে প্রতিনিয়ত আপনারা বৈষম্যের শিকার হচ্ছেন, এই যে আমি লাইভ করছি আপনারা বসে কমেন্টস করছেন যে বৈষম্যের শিকার করছি, কিন্তু কোনো একটা আন্দোলনের ডাক দিলে, কোনো একটা মানববন্ধনের ডাক দিলে আপনাদেরকে দেখা যায় না। তো আপনারা বৈষম্য অবশ্যই শিকার হবেন। সো এটাই জানিয়ে দিচ্ছি, আমি আবার বলে দিচ্ছি। আজকে আমাদের যে প্রতিনিধি কমিটি আছে যারা নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্বতে আওলাদ ভাই আছেন, উজ্জ্বল ভাই আছেন, মুকুল দাদা আছেন, রফিকুল ইসলাম ভাই আছে, আদনান ভাই আছে, আরও যারা আছে প্রত্যেকেই কিন্তু জানিয়ে দিয়েছেন যে আপনারা যে সকল জনভিত্তিক যে মিটিংগুলো, সেগুলো আপনারা যারা যুক্ত হচ্ছেন না এবং যারা হচ্ছে আন্দোলনের ডাক দিলে কিংবা যেই সকল আলোচনা সভাগুলো ডাক দিলে সেগুলো যুক্ত হচ্ছেন না, সো তাদের বিরুদ্ধে বলেছে যে আপনারা যেহেতু তাদের আহ্বানে আপনারা সাড়া দিচ্ছেন না, আপনারা যদি কোনো সমস্যায় পড়েন, চাকরিচ্যুত হন, তখন যদি আপনারা এই সকল প্রতিনিধি কমিটিদেরকে বলেন যে ভাই আমাদের চাকরি নেই বা আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি, তখন কিন্তু আপনাদের সাথে সংগতি জানাতে তারা আসবে না, যেটা বলে দিয়েছেন আমাকে এই ঘোষণাটা দেওয়ার জন্য। আরিয়ান আহমেদ সোহাগ ছোট ভাই, আমাদের কোনো সুখবর আসবে না। আপনাদের সুখবর এই বাসায় বসে থেকে শুধু দুঃখ প্রকাশ করবেন এবং হচ্ছে এই কান্নার ইমোজি দিবেন, তাতেই যদি আপনাদের সুখবর আপনারা পান, যেটা আপনারা মনে করেন, আমার মনে হয় না তাতে কোনো কাজ হবে। আপনারা আপনাদের সুখবর পেতে হলে অবশ্যই আজকে দেখুন 7 কলেজ যারা হচ্ছে রাজপথ থেকে যে সকল দাবি তারা দিয়েছেন এবং ঢাকা ভার্সিটি থেকে তারা আলাদা হয়ে যাওয়ার জন্য তারা বলেছেন, সেটা কিন্তু তারা আদায় করে নিয়েছেন, একদিনের মাথায় তারা হয়ে গিয়েছেন। আচ্ছা, আদনান ভাই কেন এই ইমোজি কেন বলেন, কিছু বলা থাকলে। আচ্ছা, কাউসার আহমেদ, আমরা পেট্রো বাংলার অধীনে দৈনিক শ্রমিক পরিবার সবসময় প্রস্তুত আছি। পেট্রো বাংলার কথা না বললেই নয়। ওই দিন যখন প্রেস ক্লাবে মানববন্ধন হয়, ওই দিন আমি পেট্রো বাংলার যে সকল প্রতিনিধি ভাইয়ের আছে তাদের কথা শুনে আমি খুবই অবাক। কারণ তারা বলছে পেট্রো বাংলায় যদি একটা আউটসোর্সিং কর্মচারীর কোনো সমস্যা হয়, পেট্রো বাংলার যে 9টা ইউনিট, প্রত্যেকটা ইউনিট বন্ধ করে দেওয়া হবে। এক ডাক দিলে তারা 1 ঘন্টার ভিতরে 1000 কর্মচারী তারা হাজির করতে পারবে।
এটা হচ্ছে তাদের কনফিডেন্স। তো পেট্রো বাংলার কথা না বললি না, পেট্রো বাংলা আছে, পানি উন্নয়ন বোর্ড আছে, তাদেরকে নিয়ে অবশ্যই গর্ব করার কথা। আচ্ছা, আরিয়ান আহমেদ, সোহাগ ছোট, এটাই হবে ভাই, কখনো সুখবর আসবে না আন্দোলন করলেও। সেটা আপনি কিভাবে জানেন আন্দোলন করে সুখবর আসবে না? আজকে কি যে যে সকল মাদ্রাসা শিক্ষকরা আছে তারা কি ব্যর্থ হয়েছে? তারা কি ব্যর্থ হয়েছে? তারা লাঠিচার্জ পুলিশের সামনে মোকাবেলা করেছে, টিয়ার সেল মোকাবেলা করেছে, তারা অবশ্যই সফল হয়ে গেছে। আপনি যদি ভয় পান তাহলে আপনি ভয় পাবেন, আপনি মাঠে দাঁড়ান, রুখে দাঁড়াতে পারলেই আপনি সফল হয়ে যাবেন। আরিয়ান আহমেদ, ছোট সোহাগ, আনন্দ কি কম করা হলো? যাই হোক, আচ্ছা হ্যাঁ, যেটা বলতেছিলাম যে তখন কিন্তু আপনারা এই তাদেরকে হয়তোবা খুব একটা অ্যাক্টিভ ভাবে পাশে পাবেন না। আপনারা যদি এই জোনভিত্তিক যে মিটিংগুলো আছে এবং একত্রিশ যে সেমিনার আছে, সেমিনার অবশ্যই ডাক দিবেন, সেখান থেকে কিন্তু কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। সো আজকে বিদায় নিচ্ছি এখানেই। আর রেলওয়ে যেই সমস্যাটা, সেই সমস্যাটা ইনশাল্লাহ আমরাও আশা করছি যে সমাধান হয়ে যাবে। আর মাদ্রাসা শিক্ষক যারা আছে তা তো সমাধান হয়েই গেল। আর মাদ্রাসার শিক্ষকদের, তাদেরকে এখনো দেখুন, তাদের কিন্তু আশ্বাস দিয়েছেন এবং এটা কিন্তু প্রত্যেকটা টিভি নিউজে ঘোষণা এসেছে যে তাদেরকে রাজস্ব খাতে স্থানান্তর করা হবে। কিন্তু আমাদের যে সকল আউটসোর্সিং যে আন্দোলনটা হবে, আমি আমাদের প্রতিনিধিদেরকে বলতে চাই, আপনারা এরকম ঘোষণা পেলে যে আপনারা মাঠ ছেড়ে দিবেন সেটা কিন্তু না। আপনারা 1 সপ্তাহের টাইম দিবেন। 1 সপ্তাহের মধ্যে আমাদের প্রজ্ঞাপন জারি করতে হবে, গেজেট পাস করতে হবে, দৃশ্যমান আমাদের রেজাল্ট দিব। বাংলাদেশের প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা প্রতিষ্ঠানে 1 সপ্তাহের ভিতরে যদি গেজেট আকারে এটা যদি পাস না হয় এবং নোটিশ না চলে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। তো আমরা চাই আন্দোলনটা এভাবেই হোক, যে আপনাদেরকে আশ্বাস দিবে যে ঠিক আছে তোমাদেরকেও রাজস্ব খাতে স্থানান্তর করা হবে, আপনারা রাজপথ ছেড়ে দিবেন, এরকমটা না। আপনারা রাজপথ ছাড়বেন না। আজকে দেখুন এখনো কিন্তু রাজপথ ছাড়েনি ছাত্র কলেজের শিক্ষার্থীরা। যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রজ্ঞাপন জারি না হবে, সারা দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে চিঠি না যাবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়া যাবে না। এভাবেই আন্দোলনের মন মানসিকতা এবং শারীরিক এবং মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিন। আদনান ভাই কি লিখেছে, সবাই সবার জায়গা থেকে সকল প্রতিষ্ঠানের সকল প্রতিনিধিদের সাথে যোগাযোগ বৃদ্ধি করেন, সবাইকে একত্রিত করতে চেষ্টা করেন, সবাইকে খবর পৌঁছে দিতে সহযোগিতা করবেন। হ্যাঁ রাইট, এটা কিন্তু তিনি রাইট কথা বলছেন। আচ্ছা, ফোরকান খান, ডাক বিভাগ, আর ডাক বিভাগের কথা না বললেই নয়, তারা খুব অ্যাক্টিভ। যেটা কেউ করতে পারেনি ডাক বিভাগ কিন্তু সেটা করে দেখিয়েছে। আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে, গত সপ্তাহে কিন্তু আমরা দেখেছি। ডাক বিভাগের কথা না বললেই না, আর ডাক বিভাগ অবশ্যই সব দিক থেকে তারা অ্যাক্টিভ আছে। সায়েদ রানা। সো যাই হোক, সবাই ভালো থাকেন। আজকের লাইভটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আর আমাদের যে সকল প্রতিনিধিরা আছে তারা কিন্তু সবাইকে জানিয়ে দিয়েছে যে সবাই সবার যার যার স্থান থেকে, সবাই যে, আচ্ছা শিশির ভাই যুক্ত হয়েছে, সবাই সবার যার যার স্থান থেকে আপনারা প্রস্তুতি হয়ে নেন, শারীরিকভাবে এবং মানসিকভাবে আপনারা প্রস্তুতি নিয়ে নেন। 31 তারিখে কিন্তু পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ওই যে আতন ভাই লিখেছেন, কূটনৈতিক পর্যায়ে আমরা অনেক এগিয়ে, শ্রম সংস্কার কমিশন সুপারিশ ইনশাল্লাহ আমাদের পক্ষে, প্রয়োজন শুধু সকলের সহযোদ্ধা অংশগ্রহণ আন্দোলন। হ্যাঁ, শ্রম সংস্কার কমিশন বলেছেন আপনারা রাজপথ ছাড়া যাবে না, আলোচনাও চলবে, রাজপথেও কিন্তু আন্দোলন চলবে, সেটা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন। আচ্ছা, এম শিশির অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আমার। যাই হোক, আপনাকে ধন্যবাদ স্বপ্ন উড়াল, সেটাই বলেছে যে রাজপথ ছাড়া যাবে না। আর আমাদের প্রতিনিধিদেরকে আমরা বলছি আপনারা এইভাবে মানসিকভাবে প্রস্তুত হয়ে নেন যে যতক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন গেজেট আকারে পাশ করে প্রজ্ঞাপন জারি না হবে এবং চিঠি না যাবে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে মেল যাবে, চিঠি যাবে যে আউটসোর্সিং নীতিমালা উইথড্র, ঠিকাদার উইথড্র, সবাইকে রাজস্ব খাতে স্থানান্তর করা হলো আগামী 1 মাসের ভিতরে, এরকম চিঠি যতক্ষণ পর্যন্ত না যাবে রাজপথ ছাড়া যাবে, ততক্ষণ পর্যন্ত রাজপথ ব্লক করে রাখতে হবে। এইভাবেই সবাই মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে নেন। তো সবাই ভালো থাকবেন। আচ্ছা, আগামী ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ সকলের সহযোগিতায় রাজপথ বিলুপ্তি হবে, রাজপথে সকল সমস্যা সমাধান হবে, ইনশাল্লাহ দেখা যাওয়া হবে, রাজপথে কথা হবে, স্লোগানে মিছিলে হবে বিজয়। যাই হোক, আর আমাদের শিশির ভাইয়ের কথা না বললেই নয়, তিনি খুব অ্যাক্টিভ। সারা ঢাকা শহরে প্রত্যেকটা জোন ভিত্তিক, ঢাকা শহরের প্রত্যেকটা জোন ভিত্তিক যত মিটিংগুলো হয়, জোন ভিত্তিক যে আলোচনা সভাগুলো হয়, এগুলো কিন্তু সব আমাদের শিশির ভাই অর্গানাইজ করে, খুবই অ্যাক্টিভ। তারপর হচ্ছে উনি প্রত্যেকে কূটনৈতিকভাবে সকলকে একসাথে নিয়ে একত্রিত করে যত আলোচনা সভা আছে,
যত প্রকার সাহায্য সহযোগিতা সব কিন্তু শিশির ভাই একা করে। সো ওনার কথা না বললেই নয়, শিশির ভাই হচ্ছে অবশ্যই আমাদের আউটসোর্সিং যে সকল কর্মচারী ভাই বোনরা আছে তাদের জন্য গর্বস্বরূপ। খুব অ্যাক্টিভভাবে তিনি কাজ করে। সবার ওনাকে সাপোর্ট করা সবার নৈতিক দায়িত্ব, আমি যেটা মনে করি। আউটসোর্সিং এ 4 থেকে 5 লক্ষ যে সকল ভাই বোনরা আছেন সবার নৈতিক দায়িত্ব ওনাকে সঙ্গতি জানানো। সায়েদ রানা দেখতেছি ভাই, এমনি রবিউল ভাই আমাদের একটু কথা শুনুন। আচ্ছা বলেন আপনি কি কথা বলতে চান দেখি শুনি। কাউসার আহমেদ ইজ ওয়াচিং। শারকুজ্জামানের যে আন্দোলনের জোয়ার তুলতে হবে ভাই, হ্যাঁ জোয়ার অবশ্যই আসছে। এই 31 তারিখ কিন্তু ঘোষণা করা হবে এই রাজপথে থেকেই 2025 সালের এই ফেব্রুয়ারি মাসে এই রাজপথ বিলুপ্ত হবে। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ সময় দিয়েছি, সবাই ভালো থাকবেন। ইয়াসিন আরাফাত অতি তাড়াতাড়ি আন্দোলনের ডাক দেন, আমরা আন্দোলন করতে চাই। ঠিক আছে, ওকে, আসছে, আপনারা প্রস্তুতি নিয়ে নেন। ভালো থাকবেন। আর অবশ্যই ইনশাল্লাহ সবসময় আমি আপনাদের পাশে আছি। সবসময় আপনাদের আপডেটগুলো এই পেজে আপনারা পেয়ে যাবেন। এই আপডেটগুলো পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন। আর এই ভিডিওটা সবাই শেয়ার করে দিন। সারা বাংলাদেশে দেখুন, যারা বাসায় বসে কমেন্টস করছেন, যে সকল অনেক ভাইয়ারা আছে যারা আসতে পারছে না যে কোনো সমস্যার কারণে, সকল 5 লক্ষ কর্মচারী যদি থাকে প্রত্যেকেই যে আসবে এমনটা কিন্তু না। অন্তত পক্ষে আমরা 2 থেকে 1 লাখ কর্মচারীদেরকে কিন্তু চাই। সো প্রত্যেকে কি যে আসতে পারবে এমনটা কিন্তু না। যারা না আসতে পারবেন, আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব যে এই ভিডিওটা যদি আপনারা অন্যকে শেয়ার করে দেন, সে যদি দেখে যে না আন্দোলনে ডাক পড়েছে, সে যদি আসে, এটাও কিন্তু একটা প্রতিবাদ। সো আপনাদেরকে আমরা এটা বলবো যে অন্তত পক্ষে এই ভিডিওগুলো সবার মাঝে পৌঁছে দিন। এটা না, আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে যে সকল ঘোষণাগুলো আছে সেই ঘোষণাগুলো সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে সবাইকে আপনারা পৌঁছে দিন। প্রচারেই কিন্তু প্রসার, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। চলে এসছে। আচ্ছা, আরেকটা ইনফরমেশন আমি আপনাদেরকে দিয়ে রাখি, সেই ইনফরমেশনটা দেখুন। সেটা হচ্ছে রেলওয়েতে আমাদের আজকের যেই সারা বাংলাদেশের রেলওয়েতে যারা হচ্ছে কর্মবিরতি দিয়েছে, রেলওয়েতে তাদের কিভাবে বৈষম্য তাদের সৃষ্টি হচ্ছে, তারা কেন এই কর্মবিরতি দেওয়ার জন্য তারা বাধ্য হলো সেটা দেখুন। আমাদের এক বড় ভাই যিনি রেলওয়েতে আছে, ট্রেন চালক, লোকোমাস্টার, ভারতীয় লোকো পাইলট ট্রেন চালক, আমাদের চেয়ে সব অ্যালাউন্স বেশি পায়। কীভাবে? ট্রান্সপোর্ট অ্যালাউন্স তারা বেশি পায়, ডিয়ারনেস অ্যালাউন্স তারা বেশি পায়, ন্যাশনাল হলিডে অ্যালাউন্স তারা বেশি পায়, নাইট ডিউটি অ্যালাউন্সও তারা বেশি পায়, কল অ্যালাউন্স পায়, কিলোমিটার অ্যালাউন্স যা আমাদেরকে মাইলেজ অ্যালাউন্স হিসেবে দিয়ে ঠকানো হয়, উক্ত কোনো অ্যালাউন্স আমরা পাই না। আর বাংলাদেশ রেলওয়ে আমাদের কি দিচ্ছে দেখুন। বাংলাদেশ রেলওয়ে এই সমস্ত কোনো অ্যালাউন্স কিন্তু দেয় না। যারা ট্রেন চালক আছে, ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেয় না, তারপর ডিয়ারনেস অ্যালাউন্স দেয় না, ন্যাশনাল হলিডে অ্যালাউন্স দেয় না, নাইট ডিউটি অ্যালাউন্স দেয় না, কল অ্যালাউন্স দেয় না, কিছুই দেয় না। শুধু একটা অ্যালাউন্স দিত, সেটা হচ্ছে কিলোমিটার অ্যালাউন্স, যেটা ব্রিটিশ আমল থেকে 160 বছর যাবৎ পেয়ে আসছে। কিলোমিটার অ্যালাউন্স মানে হচ্ছে 8 ঘন্টা কর্মঘন্টার পরে, 8 ঘন্টা ডিউটির পরে অতিরিক্ত যে সময়টা তারা ট্রেন চালাতো, ওই টাইমের জন্য হচ্ছে প্রতি কিলোমিটারে মানে মাইলেজ, যে প্রতি কিলোমিটারে তাদের একটা অ্যামাউন্টে ওভারটাইম হিসেবে তাদেরকে দিত। সেটা 160 বছর যাবৎ চলছে, কিন্তু গত 2021 সালে তাদেরকে বন্ধ করে দেওয়া হচ্ছে। সেই একটা সুবিধা যেটা দেওয়া হতো, কিন্তু ভারতীয় যত ট্রেন আছে প্রত্যেকটা সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে। একটা সুযোগ সুবিধা যেটা বাংলাদেশে ছিল সেটাও তারা বন্ধ করে দিয়েছে। এই জন্য তারা এই আজকে কর্মবিরতি দিয়ে সারা বাংলাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে তারা বাধ্য হয়। সো তাদের অবশ্যই কথার যৌক্তিকতা আছে এবং তাদের সাথে বৈষম্য হচ্ছে, তাই তারা এই কর্মসূচি দিয়েছে। এটা সবার অবশ্যই জানা উচিত। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু এই সমস্ত বৈষম্য সৃষ্টি হচ্ছে। যারা সংস্কার করতে বসেছে, কোন সেক্টরে তারা সংস্কার করেছে আপনারা আজকে দেখান। কোনো সেক্টর তারা সংস্কার করেনি। যদি 16তম গ্রেড থেকে গ্রেডের পরে 16 থেকে 20তম গ্রেড, 3য় এবং 14 শ্রেণীর যে গ্রেড আছে তাদেরকে যদি আউটসোর্সিং প্রথায় হচ্ছে নিয়োগ দেওয়া হয়, তাহলে হচ্ছে আপনাদের সচিব থেকে শুরু করে প্রথম গ্রেড থেকে শুরু করে আপনার 10ম গ্রেড পর্যন্ত, 16তম গ্রেড পর্যন্ত আউটসোর্সিং নিয়োগ দেন। আপনাদের যদি এই নিয়োগে যদি আপনাদের হচ্ছে ব্যয় সংকোচন হয়ে যায় এবং দেশের যদি এত উন্নত হয়, সেটা তো তারা করবেন না। এই বৈষম্য অবশ্যই বাংলাদেশ থেকে দূর করতে হবে। শাহিরুজ্জামান রাজু ভাই, আপনি যে প্রজ্ঞাপনের কথা বলেছেন, এই প্রজ্ঞাপন জারি হইলে অনেক ভালো হয়। হ্যাঁ, অবশ্যই এই প্রজ্ঞাপন জারি হতে হবে। যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত এই রাজপথ ছাড়া যাবে না। 31 তারিখের পরে সবাই
মানসিকভাবে শারীরিকভাবে সবাই প্রস্তুতি নিয়ে নেন। বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই প্রজ্ঞাপন যেতে হবে, তারপর হচ্ছে আপনারা রাজপথ ছাড়বেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন এবং নিত্য নতুন যে আপডেটগুলো পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন। আর কাউসার আহমদ ক্যাব বেডিকে ধন্যবাদ সর্বদা সবসময় আউটসোর্সিং এর সাথে থাকার জন্য। ইনশাল্লাহ ভাই আসি, আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এত সাপোর্ট এবং ভালোবাসা দেওয়ার জন্য। সবাই আরও সাপোর্ট করুন আমাকে ফলো দিয়ে এবং ভিডিওটা সবাই শেয়ার করে দেন। আর যেটা বলতে চাই, অবশ্যই আমি আপনাদের পাশে আছি, নিত্য নতুন সব আপডেটগুলো অবশ্যই আপনারা আমার পেজে পাবেন এবং আন্দোলনের সময় ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি। জয় আপনাদের হবেই এবং এই দাসপ্রথা বাংলাদেশ থেকে মুক্তি পাবে এই 2025 সালে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি এখানেই, ধন্যবাদ।